প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ আক্কাস আলী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি মূলত দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করতেছি। আমি করোনার কারণে তোমাদের সঙ্গে অনেকদিন থেকে যোগাযোগ নাই। আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পড়াশোনা যাই করছি আর না করছি, দ্বিতীয় পত্রের তোমাদেরকে হিসাব বিজ্ঞানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুনগুলো একটু আলোচনা করব। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারকে নির্দিষ্ট করিয়া সেই অনুযায়ী তোমাদের জন্য আলাদা আলাদা আমরা লেকচার তৈরি করব এবং সেটা তোমাদেরকে যথাসময়ে পৌঁছে দিব। আর তোমরা মনোযোগ সহকারে যদি এগুলো স্মরণ করো, সেক্ষেত্রে তোমরা ভালো ফলাফল করবে আশা করি। দীর্ঘদিন যে তোমাদের পড়াশোনার একটা বিরতি ছিল, এই বিরতিটা আশা করা যায় আমরা এটা মানে নিয়ন্ত্রণ করতে পারবো বা আমাদের কমপ্লিট করতে পারবো। এই ব্যাপারে তোমরা মোটামুটি আশাবাদী। এই অংশীদারি কারবার থেকে আমরা ব্যবসা তোমাদের অঙ্ক প্রথমে শুরু করব। এছাড়াও অব্যবসায়ী প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কারবার, আর্থিক বিশ্লেষণ, উৎপাদন ব্যয় হিসাব, বেতন মজদুরি, এই কটা চ্যাপ্টারও তোমরা যদি ভালো করে পড়ো, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় কমপক্ষে একটা প্রশ্ন থাকবেই। তাহলে ক বিভাগের দুইটা প্রশ্ন থাকবে, সেটা ফার্স্ট পেপারে যেভাবে ছিল আবশ্যিক, এখানেও আবশ্যিক থাকবে। এখানে খ বিভাগে 9টা প্রশ্ন থাকবে, তার মধ্যে মাত্র তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই ক বিভাগের 2টা এবং খ বিভাগের 5টা, এই মোট 7টা প্রশ্নের উত্তর দিলেই তোমাদের চলবে। এবং এই প্রশ্নগুলো তোমরা যদি একটু স্মরণ করো, তাইলে অনুসরণ করো, যদি একটু খোঁজাখুঁজি করো, তাইলে তোমরা সহজে এর উত্তরগুলো জানতে পারবা। তাহলে আমরা প্রথমে তোমাদেরকে অংশীদারি কারবার সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। অংশীদারি কারবার 1932 সালের আইন অনুযায়ী গঠিত হয়। অংশীদারি কারবার 1932 সালের আইন অনুযায়ী গঠিত হয়। অংশীদারি কারবারের সংজ্ঞা দেব আমরা প্রথমে। সেটা হলো, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা প্রতিষ্ঠান যখন গঠন করলে তাকে অংশীদারি ব্যবসা বা প্রতিষ্ঠান বলে। 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত। যদিও 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত, তারপরেও অংশীদারি কারবারের বিধান বা আইন অন্যান্য কোম্পানির আইনের মতো কোনো নির্দিষ্ট আইন না। অংশীদারি কারবারের আইনের চেয়ে চুক্তিটাই গুরুত্ব বেশি। অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। সেক্ষেত্রে আইনে যে তথ্যগুলো না পাওয়া যাবে, সেগুলো আমরা চুক্তিবদ্ধ যদি করি, তাহলে চুক্তির ভিত্তিতে আমরা ব্যবসা পরিচালনা করতে পারবো। যেমন অংশীদারি কারবারের চুক্তিতে যদি বেতন দেওয়ার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে একজন ব্যবসায়ী তার বেতন পাবে। আর যদি বেতন দেওয়ার কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে যদি একজনের সারা বছর ব্যবসা পরিচালনা করে, এই পরিচালনার বিনিময়ে সে কিছুই পাবে না। তাহলে অংশীদারি কারবারের হিসাব করতে গেলে তোমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে এর উত্তোলনের সুদ নির্ণয়করণ এবং ঋণের সুদ নির্ণয়করণ। উত্তোলনের সুদ এবং ঋণের সুদের ব্যাপারে কথা হলো যে উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হবে, এই ব্যাপারে প্রশ্নে উল্লেখ থাকতে পারে যে প্রতি মাসের প্রথমে উত্তোলন করছে, অথবা প্রশ্নে উল্লেখ থাকতে পারে যে প্রতি মাসের শেষে উত্তোলন করছে। যদি প্রতি মাসের প্রথমে উত্তোলন করে, সেক্ষেত্রে তোমরা উত্তোলনের সুদ ধরবা 6.5 মাসে। আর যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে, সেক্ষেত্রে তোমরা উত্তোলনের সুদ ধরবা 5.5 মাসে। আর যদি উত্তোলনের সুদ বছরের শুরুতে হয়েছে বা শেষে কিছুই বলা না থাকে, কোন প্রশ্নের কিছু উল্লেখ না থাকলে, গড় হারে 6 মাসে সুদ ধার্য করবা। গড় হারে 6 মাসে সুদ ধার্য করবা। অংশীদারি কারবারের করণীয়র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লাভ লোকসান বন্টন হিসাব এবং অংশীদারগণের মূলধন হিসাব। অংশীদারগণের মূলধন হিসাব আবার সাধারণত দুই ভাবে সংরক্ষণ করে। একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হলো স্থির মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে সাধারণত চলতি হিসাব খোলা বাধ্যতামূলক না, আর স্থির মূলধন পদ্ধতিতে চলতি হিসাব খোলা বাধ্যতামূলক। কারণ স্থির মূলধন পদ্ধতিতে মূলধনের কোনো পরিবর্তন হবে না। মূলধন বছরের শুরুতে যা ছিল, পরবর্তী সময়ে যদি কোনো মূলধন কেউ বিনিয়োগ করে, সেই মূলধনই থাকবে। আর যত লেনদেন আছে, সকল লেনদেনগুলো চলতি হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হবে। সকল লেনদেনগুলো চলতি হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হবে, যার কারণে স্থির মূলধন পদ্ধতিতে চলতি হিসাব খোলা বাধ্যতামূলক। তাহলে এই ব্যাপারে তোমরা মূলধনের হিসাব সংরক্ষণ করবা আর লাভ লোকসান বন্টন হিসাব সংরক্ষণ করবা। লাভ লোকসান বন্টন হিসাবটা হলো ব্যবসার হিসাব।
এখানে ব্যবসার যেগুলো লাভ সেগুলো সাধারণত ক্রেডিট দিকে যায়, আর যেগুলো ব্যবসার ক্ষতি সেগুলো সাধারণত ডেবিট দিকে যায়। এই ব্যাপারে কথা হলো যে ঋণের সুদের ব্যাপারে কথা হলো যে ঋণের সুদ যদি প্রশ্নের চুক্তিপত্রে কিছু বলা না থাকে তাহলে 6% হারে সুদ ধরতে হয়। ঋণের সুদ চুক্তিপত্রে কিছু বলা না থাকলে 6% হারে ধরতে হয়। মুনাফার ব্যাপারে চুক্তিপত্রে কোনো কিছু উল্লেখ না থাকলে সকল অংশীদার সমানভাবে মুনাফা বন্টিত হবে। সকল অংশীদারগণের মধ্যে মুনাফা সমানভাবে বন্টিত হবে। এরপর দেখবা কোনো সময় কমিশনের ব্যাপারটা যদি থাকে সেক্ষেত্রে লাভের উপরে সাধারণত কমিশন দেওয়া হয়। লাভের উপরে কমিশন দেওয়া হয়। সেটা তোমরা যে ফার্স্ট পেপারে যে আর্থিক বিবরণী করছো সেক্ষেত্রে অনেক সময় বলা থাকে যে নিট লাভের উপরে কমিশন ধার্য করো। নিট লাভের উপরে কমিশন ধার্য করো। যদি নিট লাভের উপরে কমিশন ধার্য করতে পারে সেক্ষেত্রে শতকরা হারে নির্দিষ্ট পার্সেন্টেজ যে পার্সেন্টেজের কথা উল্লেখ থাকবে সেই পার্সেন্টেজ অনুযায়ী সুদ ধার্য করলেই চলবে। আর যদি নিট মুনাফার চার্জ করার পরবর্তী মুনাফার উপরে কমিশন ধার্য করতে বলে সেক্ষেত্রে 100 সংখ্যার সঙ্গে সেই নির্দিষ্ট পার্সেন্টেজটা যোগ করিয়া উক্ত সংখ্যা দ্বারা ভাগ করিয়া সংশ্লিষ্ট পার্সেন্টেজ দ্বারা গুণ করলেই কমিশন পাওয়া যাবে। এই ব্যাপারে তোমরা অত্যন্ত সাবধান বা সতর্কতার সাথে কমিশন বের করবা। এই কাজটুকুই সাধারণত একটু ভুল হয়, এই অন্যান্য কাজগুলো তো তোমরা সাধারণভাবেই পারবা। এখন কথা হলো যে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করার সময় খেয়াল রাখবা যে সমস্ত দফাগুলো সাধারণত চার্জ করা হয় সেগুলো সাধারণত লাভ লোকসান বন্টন হিসাবে অন্তর্ভুক্ত হয় না। আর যেগুলো চার্জ করা না হয় সেগুলো সাধারণত অন্তর্ভুক্ত হয়। এই উত্তোলনের সুদের ব্যাপারে তোমরা খেয়াল রাখবা মাসের প্রথমে যদি উত্তোলন করি 6.5 মাসের, এবং এখানে যে আমরা একটা সূত্র দেওয়া আছে সূত্র তোমরা মুখস্থ করে নিবা। এরপর মাসের মাঝামাঝি যদি উত্তোলন করে সেখানে 6 মাসের কিভাবে বের করছে সেটাও তোমরা খেয়াল করবা। আর মাসের শেষে যদি হয় তাহলে 5.5 মাসের, সেক্ষেত্রে আমরা যে ছক দিয়া দিছি সেই ছক মনে রাখবা। এছাড়া যদি মনে করো যে উত্তোলনের সুদ দেওয়া থাকে সেক্ষেত্রে আর তোমাদের নতুন করে বের করার দরকার নাই। সেক্ষেত্রে যা দেওয়া আছে সেটাই প্রকৃত সুদ ধরিয়া হিসাবভুক্ত করতে হবে। আর যদি সাধারণত 2 মাস অন্তর 3 মাস অন্তর এইভাবে সুদ ধার্য করে সেক্ষেত্রে একাধিক নিয়ম আছে। আমরা তোমাদেরকে যে সূত্রগুলো দিয়েছি সেখানেও আছে, সেগুলো একটু তোমরা যদি খেয়াল করো তাহলে সহজেই ধরতে পারবা তথ্যগুলো। এরপরে উত্তোলনের সুদের বিকল্প যে সূত্রগুলো আছে সেগুলো তোমরা ইচ্ছা করলে মানে অনুসরণ করতে পারো। তা না করে যে নরমালি তোমরা আগে যে সূত্রগুলো দিছি সেগুলো অনুসরণ করো তাইলেও তোমাদের ভালোই ফলাফল হবে, কোনো সমস্যা হবে না। তাহলে এরপরে তোমাদের যেটা কথা হলো যে প্রতি মাসের শুরুতে শেষে এই ক্ষেত্রে তোমার উত্তোলন যখন নির্ণয় করবা তখন কিন্তু 12 দিয়েই গুণ করতে হবে। প্রতি মাসের শুরুতে হইলো 12 মাসের সুদ, প্রতি মাসের শেষে হইলো 12 মাস, আর প্রতি মাস শেষ মাঝামাঝি যদি উত্তোলন করে তাহলে মাসের হিসাব যখন করবা তোমরা মোট উত্তোলনের পরিমাণ যখন বের করবা তখন 12 দিয়েই গুণ করতে হবে। আর সুদ নির্ণয়ের ক্ষেত্রে 6.5 মাস, 6 মাস, 5.5 মাস এই কথাটা খুব সুন্দর করে খেয়াল রাখবা। এখন তোমরা তাহলে অংশীদারি কারবারের লাভ লোকসান বন্টন হিসাবের একটা ছক দেওয়া আছে, আমরা একটা ছক দিতেছি। এই ছকটা তোমরা কি করবা ভালো করে অনুসরণ করবা। এই ছকটা যদি তোমরা ভালো করে অনুসরণ করতে পারো তাহলে তোমাদের কাছে অঙ্ক খুব সহজ হবে। এই অংশীদারি কারবারের ছকের ডেবিট ক্রেডিট দুইটা সাইড আছে। সেখানে বাম সাইডটা হলো ডেবিট দিক আর ডাইন সাইডটা হলো ক্রেডিট দিক। এই লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব বা বিলীকরণ হিসাব বিভিন্ন নামে এটা পরিচিত। এখানে তোমরা করার সময় প্রথমে অংশীদারগণের নাম লিখতে হয়, এটা বড় অক্ষর লিখতে হয়। এরপর হিসাবের নাম লিখতে হয়, এটা তার চেয়ে একটু তুলনামূলকভাবে ছোট। তারপরে তারিখ লিখতে হয়, তারিখটা আরেকটু ছোট অক্ষরে লিখতে হয়। এখন অংশীদারি কারবারের লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করার সময় ক্রেডিট দিকে খেয়াল রাখতে হবে। ক্রেডিট দিকে যাব নিট মুনাফা, যেটা চলতি বছরের নিট মুনাফা ব্যালেন্স ছিল সেটা। এরপরে ক্রেডিট দিকে যাবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ যদি অংশীদার যে কয়জন থাকে তাদের সুদ যাবে। এরপরে যদি ব্যবসার কোনো চলতি হিসাব ইয়াতে পণ্য উত্তোলন থাকে সেক্ষেত্রে পণ্য উত্তোলন যাবে।
এছাড়া যদি অগ্রিম কোনো খরচ বা বকেয়া কোনো আয় থাকে সেগুলো ক্রেডিট দিকে যাবে, যেগুলো ব্যবসার প্রকৃত লাভ। আর ডেবিট দিকে আসবে অংশীদারগণের মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, কমিশন, অন্যান্য খরচ, যেগুলো ব্যবসার প্রকৃতপক্ষেই খরচ, যেগুলো ব্যবসার খরচ, সেগুলো ডেবিট দিকে আসবে। এই ক্রেডিট দিকের যোগফলের থেকে ডেবিট দিকের যোগফল বাদ দিলে যে পার্থক্যটা হবে সেটা হবে নিট মুনাফা। এই নিট মুনাফা বা বঞ্চিত মুনাফা বা লভ্যাংশ, এগুলো সাধারণত চুক্তি অনুযায়ী অংশীদারগণের মধ্যে ভাগ করে দিতে হবে। যদি কোনো চুক্তি না থাকে সেক্ষেত্রে সবাই সমানভাবে লাভ পাবে। এরপরে আসবে লাভ লোকসান বন্টন হিসাবের পরে অংশীদারগণের মূলধন হিসাব বা চলতি হিসাব। তাহলে অংশীদারগণের মূলধন হিসাব যদি আমরা করি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, সেক্ষেত্রে প্রথমেই লিখতে হবে ব্যালেন্স বিডি, যেটা মূলধন হিসাবের উদ্বৃত্ত, যেটা ব্যবসা শুরু করার সময় যে উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত। এই মূলধন লেখার সময় খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে, যদি এবছরই ব্যবসা শুরু করে তাইলে লিখতে হবে সাধারণত নগদান হিসাব, আর যদি ব্যবসাটা আগের থেকেই চালু থাকে সেক্ষেত্রে লিখতে হবে ব্যালেন্স বিডি বা উদ্বৃত্ত। আর ক্রেডিট দিকে যদি অতিরিক্ত কোনো মূলধন দেওয়া থাকে নির্দিষ্ট যে তারিখ থাকবে সেই তারিখ অনুযায়ী লিখতে হবে, কিন্তু হিসাবের নাম লিখতে হবে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব। আর ক্রেডিট দিকে যেটি লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে ছিল মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন, এগুলো সাধারণত ডেবিটটা ক্রেডিট দিকে যাবে। আর অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে আসবে প্রথমে উত্তোলন হিসাবে উদ্বৃত্ত, এরপরে আসবে লাভ লোকসান আবণ্টন হিসাবে উদ্বৃত্ত বা লাভ লোকসান আবণ্টন হিসাবে যেগুলো ক্রেডিট দিকে গেছিল সেই এন্ট্রিগুলো, সেই দফাগুলো। এরপরে আমরা যোগ করব, যোগ করার পরে দেখা যাবে যে মূলধন হিসাবে ক্রেডিট দিকের যোগফল বড় হবে এবং ডেবিট দিকের যোগফল সাধারণত ছোট হবে। যদি ক্রেডিট দিকের যোগফল বড় হয় এবং ডেবিট দিকের যোগফল কম হয়, পার্থক্য হয়, সেক্ষেত্রে ডেবিট দিকের যে ব্যালেন্সটা হবে সেটার নাম হবে ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। এইটা হবে বছরের শেষ দিনে এবং এই উদ্বৃত্তটাই পরবর্তী সময় পরবর্তী বছরের প্রথম দিনে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে, এটা লিখতে হবে ব্যালেন্স বিডি নামে। এরপরে মনে করো অংশীদারগণের ঋণ হিসাব যদি আমরা তৈরি করতে চাই, অংশীদারগণের ঋণ হিসাব যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে ঋণ হিসাবের যদি উদ্বৃত্ত থাকে বা ব্যালেন্স থাকে এটা আমরা 1 তারিখে ক্রেডিট দিকে লিখবো, আর ডেবিট দিকে আমরা কিছুই লিখবো না। আর যদি অন্য কোনো এন্ট্রি থাকে, ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে লিখবো। আর ক্রেডিট দিকে আমরা লাভ লোকসান বন্টন হিসাব যখন তৈরি করছি সেক্ষেত্রে ডেবিট দিকে যে এন্ট্রি গুলো ছিল, যিনি ঋণের সুদ বা ঋণ সংক্রান্ত অন্য কোনো সুদ যদি বা থাকতো সেগুলো ক্রেডিট দিকে যাবে। এই ব্যাপারে ঋণের হিসাব করার সময় খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে যে ঋণটা যদি ঋণের সুদরা যদি চক্রবৃদ্ধি হারে ধরা হয়, ঠিক সেক্ষেত্রে ঋণের সুদ ঋণ হিসাবে যাবে। আর ঋণের সুদ যদি চক্রবৃদ্ধি হারে না ধরিয়া সরল হারে ধরা হয় সেক্ষেত্রে ঋণের সুদ ঋণ হিসাবে না যাইয়া মূলধন বা চলতি হিসাবে অন্তর্ভুক্ত হবে, মূলধন বা চলতি হিসাবে অন্তর্ভুক্ত হবে। এই ঋণ হিসাবের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে ঋণের তারিখ অনুযায়ী উদ্বৃত্ত লেখা তারপরে ব্যালেন্স সিডিবিডি বের করতে হবে। এরপর অংশীদারগণের চলতি হিসাব, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে সাধারণত চলতি হিসাব খোলা দরকার নাই, কিন্তু স্থির মূলধন পদ্ধতিতে চলতি হিসাব খুলতে হয়। সেখানে চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত ডেবিট দিকে যাবে, ক্রেডিট উদ্বৃত্ত ক্রেডিট দিকে যাবে। অনেক সময় খেয়াল রাখবা যে ব্যালেন্স বিডি ছোট করিয়া ক্রেডিট লেখা থাকতে পারে, আবার ডেবিটও লেখা থাকতে পারে। একটা ব্যালেন্স ডেবিট লেখা থাকতে পারে একজন অংশীদারগণের, আরেকজনের অংশীদারের আবার ক্রেডিট ব্যালেন্স লেখা থাকতে। খুব সতর্কতার সহিত খেয়াল করিয়া যেটা যেদিকে লেখা থাকবে ডেবিটটা ডেবিট দিকেই লিখবা, ক্রেডিটটা ক্রেডিট দিকেই লিখবা। এরপরে অন্যান্য দফাগুলো বিশেষ করিয়া মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ, এগুলো অংশীদারের মূলধন হিসাবে যেভাবে আমরা ক্রেডিট দিকে লিখছি চলতি হিসাবেও ক্রেডিট দিকেই যাবে। আর উত্তোলন এবং অন্যান্য দফাগুলো যেগুলো সাধারণত ব্যবসার ডেবিট দিকে অংশীদারি মূলধন হিসাবে ডেবিট দিকে গেছে সেগুলোই চলতি হিসাবে ডেবিট দিকে যাবে। তারপরে বছরের শেষে চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স হইতে পারে, ক্রেডিট ব্যালেন্সও হইতে পারে। সাধারণত অংশীদারদের মূলধন হিসাবে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এটি সাধারণ নিয়ম, কিন্তু অংশীদারগণের চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সও হইতে পারে, ক্রেডিট ব্যালেন্সও হইতে পারে। ডেবিট ব্যালেন্স হইলে ব্যালেন্স সিডি হবে, ক্রেডিট দিকে পার্থক্য হবে, ডেবিট দিকে ব্যালেন্স হবে। আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে ব্যালেন্স সিডিটা হবে ডেবিট দিকে, পার্থক্যটা হবে ক্রেডিট দিকে।
এরপর হলো অংশীদারগণের স্থায়ী মূলধন পদ্ধতি মূলধন হিসাব। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বছরের প্রথম দিনে কোনো মূলধন দেওয়া থাকে সেটা ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। এছাড়া বছরের অন্যান্য যে মূলধনগুলো আছে সেগুলো যদি আমরা লিখি নির্দিষ্ট সময়ে যে তারিখে যে মূলধনটা ব্যবসায় সংরক্ষণ করা হয় সেই তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করতে হয়। অংশীদারদের মূলধন স্থায়ী হিসাবের মধ্যে শুধুমাত্র মূলধন ছাড়া অন্য কোনো এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অংশীদারদের মূলধন তখন স্থির হবে, শুধুমাত্র মূলধন হিসাবে মূলধনই অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপারে এখন বিশেষ কিছু কথাবার্তা আমরা বলতেছি। বিশেষ করে মনে রাখো, বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর বা হিসাবভুক্ত করার পর এই প্রশ্ন যদি বলা থাকে তাহলে বেতন লাভ লোকসান বন্টন হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এরপরে যদি বেতনের ব্যাপারে বলা থাকে যে বেতনের টাকা নগদে উত্তোলন করে, যদি বেতনের টাকা নগদে উত্তোলন করে সেক্ষেত্রেও মূলধন হিসাবে বা চলতি হিসাবে বেতন অন্তর্ভুক্ত হবে না। বিশেষ করে মনে রাখতে হবে যে একই অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে বেতন ডেবিট করার পর এবং প্রশ্নে আবার বলা থাকে যে বেতন এর টাকা অংশীদারগণ নগদে উত্তোলন করেছেন, সেক্ষেত্রে বেতন লাভ লোকসান বন্টন হিসাবে এবং অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তবে বিকল্পভাবে অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে ডেবিট এবং ক্রেডিট দুই দিকেও লিখলে লেখা যাইতে পারে। এখন এই ব্যাপারে আর কিছু আমরা খুব একটা আলোচনা করতেছি না। প্রথম ক্লাসে তোমরা মোটামুটি যে কথাবার্তা বললাম আমরা এগুলো একটু ভালো করে খেয়াল রাখো। এরপরে প্রশ্নটা যদি ভালো করে সুন্দর করে পড়ো তাইলে সেক্ষেত্রে তোমরা প্রশ্নের থেকে যে জিনিসটা ধরতে পারবা সেটা হল যে মূলধনের সুদ, ঋণের সুদ এবং চুক্তিপত্রের অন্যান্য তথ্যগুলো, লাভের বন্টনের ক্ষেত্রে লাভগুলো কিভাবে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা ব্যবহার করবা। কারণ এইখানে যদি প্রশ্নটা ভালো করে না পড়ো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঋণের সুদ 6%, তুমি দিচ্ছ 5%, ঋণের সুদ মূলধনের সুদ 6%, তুমি দিচ্ছ 4%, উত্তোলন সুদ 4%, তুমি দিচ্ছ 6%। এইরকম ভুল যেন না হয়। এটা যদি অঙ্ক সুন্দর করে পড়ো তাহলে এই ভুল থেকে তোমরা কি করতে পারবা? রেহাই পাইবা। মানে এই ভুলগুলো তোমাদের হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এরপরে কথা হলো যে যে সমস্ত তথ্যগুলো তোমরা একটু কম বুঝছো বা বুঝতে পারো না, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা যখন আবার তোমাদেরকে ক্লাস নেব সেক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা করতে পারবা। এই কারণে তোমরা কি করবা, যেখানে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টস করবা। তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে উত্তর দেব আশা করি। এবং পরবর্তী সময় তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো মানে অনুসরণ করবা এই আশাবাদ ব্যক্ত করিয়া তোমাদেরকে আমরা আরো ভালো করিয়া সুন্দর করিয়া সকল চ্যাপ্টার গুলোর সম্পর্কে পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে এটার যথার্থ উত্তর যাতে তোমাদেরকে আমরা শিখিয়ে দিতে পারি সেই জন্য আপ্রাণ চেষ্টা করব। তোমরাও আপ্রাণ চেষ্টা করবা, তাইলে আমাদের ক্লাসগুলো প্রাঞ্জল হবে এবং আমরা আশা করি এটা ভালো ফলাফল দিতে পারবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।